হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট নং 1 বলো 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 ছবি এই কবিতাটির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে, ঠিক আছে? তাহলে চলো আমি তোমাদের সঙ্গে প্রথম কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে দেখো, প্রথম আবৃত্তি পড়ো ও আবৃত্তি করো কবিতাটি লিখেছিলেন অতুল প্রসাদ সেন। তাহলে চলো আমি আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদেরকে। বলো 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 ছবি শতবিনা বেনু রবি, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবি কর্মে মহান হবি, নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবি। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, গিরি তিন দিক নাচিছে লহরী। যায়নি শুকায় গঙ্গা গদাবরী, এখনও অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগণন, কহিছে গৌরব কাহিনী। বলো 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 ছবি বিদুষী মৈত্রী খনা লীলাবতী, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী, বহু বীরবালা বীরেন্দ্র সুপ্রসূতি, আমরা তাদেরই সন্ততি। তাহলে এইভাবে কবিতাটি তোমরা আবৃত্তি করবে। তাহলে এই কবিতাটির প্রথম শব্দের অর্থ কিছু দেখেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বীণা, বীণা হলো বাদ্যযন্ত্র। বেনু, বেনু হলো বাঁশি। রবে মিন শব্দে। জগৎ শব্দের অর্থ হবে পৃথিবী। শ্রেষ্ঠ হবে উচ্চ। আসন হবে বসার স্থান। কর্মে হবে কাজে। নব শব্দের অর্থ নতুন। দিদিমণি হবে, দিনমণি হয়ে যাবে সূর্য। উদিবে মানে উদিত হবে। পূরবে মিন্স পূর্ব দিকে। গিরিরাজ হয়েছে পর্বতের রাজা হিমালয়। প্রহরী হবে প্রাহারা দ্বার। তারপর হবে গিরি হয়ে যাবে ঘিরে, লহরী হয়ে যাবে তরঙ্গ, প্রান্তর হয়ে যাবে মাঠ, অগণন যা গণনার বাহিরে, বিদুষী হয়ে যাবে বিদ্যান, সন্ততি হয়ে যাবে সন্তান, অনলে হয়ে যাবে আগুনে, দহিয়া হয়ে যাবে পুড়িয়া, মান হয়ে যাবে সম্মান, তরে হয়ে যাবে জন্ম, নেক্সট দেশ হয়ে যাবে তোমার হিংসা। তাহলে তোমরা শব্দের অর্থগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে এবং কপিতে লিখে নেবে। দেখে নাও এখন ক্রিয়াকলাপ পাঠভিত্তিক। এক নম্বর হলো নিচে প্রশ্নগুলো শুদ্ধ উত্তরটি বেছে সঠিক বৃত্তটি পূরণ করো। তাহলে দেখে নাও, প্রথম নম্বর হলো কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ রয়েছে। তাহলে আনসারে বলবে ক নম্বর হবে নিমাই মহাপুরুষের কথা উল্লেখ হয়েছে। তাহলে কতে তুমি কি করবে, বৃত্তটি এভাবে পূর্ণ করে দেবে। তারপর নেক্সট হলে নবদিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে। উদ্দিক পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তাহলে এখানে অপশন নাম্বার তোমার গ হয়ে যাবে কারেক্ট। ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে, এই উক্তিটি কবি বোঝাতে চেয়েছিলেন। তাহলে গ নম্বরকে তুমি ভাবে বৃত্তটি পূর্ণ করে দেবে এভাবে। তারপর নাম্বার 2 দেখে নাও। উপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তুমি কেন বেছে নিয়েছো সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং বলো। তাহলে তুমি উত্তরে বলবে, এইভাবে বলতে পারো যে জনগণের মধ্যে জাগরণ দেখা যাচ্ছে, মানুষে যে ভেদাভেদ তা শেষ হওয়ার পথে। তাই আমার মনে ইচ্ছা ভারতে নতুন দিন আবার ফিরে আসবে। নেক্সট 3 নম্বর হলো এসো নিচের প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো যে নবদিনমণি উদিবে আবার, এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে উত্তরে বলবে তুমি, এখানে কবি আমাদের দেশ ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করবে তারই ইঙ্গিত করেছেন। কোয়েশ্চেন নাম্বার খ হলো যে যেসব স্মরণীয় রমণীদের কথা কবিতায় উল্লেখ করেছেন তাদের নাম লিখো। তাদের যে দুটো গুণের বর্ণনা রয়েছে এখানে সেগুলোর উল্লেখ করো। তাহলে তুমি এখানে লিখবে যে উত্তরে বিদুষী মৈত্রী খনা লীলাবতী, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী।
তাদের প্রথম গুণটি হলো বিদুষী এবং দ্বিতীয় গুণটি হলো তারা সতী রমণী। কোশ্চেন নাম্বার গ হলো যে কবি কাকে ভারতবর্ষে প্রহরী বলেছিলেন? আনসারে বলবে কবি গিরিরাজ হিমালয়কে ভারতবর্ষে প্রহরী বলেছেন। কোশ্চেন নাম্বার ঘ হলো যে গিরি তিন দিক নাচিছে লহরী। লহরী বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাহলে আনসারে বলবে লহরী শব্দের অর্থ ঢেউ বা তরঙ্গ। এখানে হিমালয় পর্বতকে তিন দিক ঘিরে তরুণের মাথা সজাগ থাকার কথা বলা হয়েছে। নেক্সট হলো নম্বর কবিতায় উল্লেখিত দুটি নদীর নাম লেখো। তাহলে আনসারে বলবে কবিতাটিতে উল্লেখিত দুটি নদীর নাম হবে গঙ্গা নদী এবং গোদাবরী নদী। 6 নম্বর কোশ্চেন হলো এই কবিতা রচনাকালে ভারতের জনসংখ্যা কত ছিল? তাহলে আনসারে বলবে কবিতাটি রচনাকালে ভারতের জনসংখ্যা ছিল 30 কোটি। 6 নম্বর কোশ্চেন হলো ভোলেনি ভারত ভোলেনি সে কথা সে ভোলেনি তা তোমার নিজের ভাষার লেখা, নিজের ভাষায় লেখো। তাহলে এখানে গুরু নানক এবং নিমাই অর্থাৎ শ্রী চৈতন্য দেব যে অহিংসা তথা একতার বাণী প্রচার করে গিয়েছিলেন, ভারত সে কথা ভোলেনি। নেক্সট হবে বর্গীজ জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাধিপতি গরিষই এর অর্থ নির্দেশ করো। তাহলে আনসারে বলবে এই বাক্যটির অর্থ হলো জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। 6 নম্বর কোশ্চেন হলো যে গিরিরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? তাহাকে প্রহরী বলা হয়েছে কেন? আনসারে বলবে গিরিরাজ বলতে হিমালয় পর্বতমালাকে বোঝানো হয়েছে। হিমালয় ভারতবর্ষের 3 দিক প্রহরীর মতো আবেষ্টন করে আছে, তাই তাকে প্রহরী বলা হয়েছে। নেক্সট 4 নম্বর হলো যে বলো বলো সবে কবিতায় কবি কিভাবে ভারতের মহাত্ম্য বর্ণনা করেছেন ব্যাখ্যা করো। তাহলে আনসারে তুমি লিখবে, তাহলে আনসারে বলবে বলো 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 সবে কবিতায় কবি ভারতবর্ষকে জগতের মধ্যে একটি শ্রেষ্ঠ দেশ রূপে কল্পনা করেছিলেন। এদেশে ধর্মে কর্মে মহান গিরিরাজ হিমালয় তার 3 দিক প্রহরীর মতো আগলে রেখেছে। গঙ্গা গোদাবরী এদেশের মাটিকে উর্বর করে চলেছে। এদেশের বন প্রান্তের জনপদ আর তীর্থস্থানগুলো ভারতের গৌরব। ভারতের বিদুষী সতী এবং বীর দেশপ্রেমী যেসব রমণী ছিলেন তাদেরই সন্তান আমরা। এদেশেরই মহান ধর্মগুরুরা অহিংসার মাতৃ অমৃত বাণী সারা বিশ্বের প্রচার করে গেছেন। নেক্সট 5 নম্বর হলো কবিতাটি ভাবের সঙ্গে সংহতি রেখে ক অংশের সাথে খ অংশ দাগ টেনে মেলাও। তাহলে দেখতে পাচ্ছি এখানে ক অংশ আছে, এখানে খ অংশ আছে, তাহলে তুমি ক অংশের সঙ্গে খ অংশ মেলাবে। প্রথম দেওয়া হলো যে অহিংসার বাণী উঠেছিল হেতা, তাহলে তুমি লাস্ট অপশন যেটা আছে মিলে নেবে। আমাদের দেশ যুদ্ধের নয় বুদ্ধের, হিংসা শান্তি স্থাপনের পথ নয় বুদ্ধ মহাবীর নানক নিমাই থেকে শুরু করে আধুনিক ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই এই অহিংসার অমৃত বাণীকে বিশ্বব্যাপী প্রচার করে বিশ্ব শান্তির পথ প্রশস্ত করেছিলেন। তবে এটার সঙ্গে তুমি মিলে নেবে। নাম্বার 2 হলো দেখে নাও এখনও অমৃত বাহিনী, তাহলে তুমি এটার সঙ্গে মিলে নেবে আমাদের দেশ নদী সম্পদে সমৃদ্ধ। উত্তরে গিরিরাজ হিমালয় থেকে গঙ্গা যমুনা সিন্ধু ঝিলম রবি চন্দ্রভাগা বিপাশা শতদ্রু ব্রহ্মপুত্র ইত্যাদি নদ নদীর ধরিত্রীকে উর্বর করে তুলেছে। আবার অন্যদিকে দক্ষিণে রয়েছে গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা তুঙ্গভদ্রা ইত্যাদি নদী, রয়েছে তিস্তা মানস বরাক ইত্যাদি, যা অমৃতের মতো প্রবাহিত হয়ে চলেছে। তাহলে ভাবে তুমি মিলে নেবে। নেক্সট হবে বহু বীরবালা বীরেন্দ্র প্রসূতি, তাহলে তুমি এটার সঙ্গে সেকেন্ড অপশন যেটা আছে খ অংশে মিলে নেবে যে ভারতের বিদুষী মহিষী নারীদের কৃতিত্ব ও ত্যাগের জন্য আমরা চিরকাল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। গার্গী মৈত্রী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী জয়মতী লক্ষ্মীবাই মাতাঙ্গিনী হাজিরা ভগিনী নিবেদিতা প্রমুখ নারী এক মহান আদর্শ
শ্রেষ্ঠ প্রতিষ্ঠা করে গেছেন। তাহলে এভাবে তুমি এটার সঙ্গে মিলিয়ে নেবে। নেক্সট 6 নম্বর হলো এসো আমরা নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। তাহলে তুমি অহিংসা দিয়ে বাক্য রচনা করবে যে অহিংসা পরম ধর্ম। সাবিত্রী দিয়ে বাক্য রচনা করবে সাবিত্রী একজন সতী রমণী। ভারত দিয়ে বাক্য রচনা হবে ভারত আমাদের দেশ। মহান দিয়ে বাক্য রচনা হবে ভারতবর্ষ ধর্মে মহান দেশ। তাহলে এভাবে তুমি বাক্য রচনা করে নেবে। নেক্সট ভাষা অধ্যয়নে দেখে নাও 7 নম্বর নিচে শব্দগুলোর সঙ্গে ধ্বনিগত ধ্বনি মিল রয়েছে এরকম শব্দ নিজে খুঁজে বের করো এবং শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথমে সবে দিয়ে দিচ্ছে। তাহলে প্রথম দেওয়া হলো যে সবে দিয়ে রবে যবে তবে, তাহলে জন দিয়ে বলবে মন, মান, পান। তারপরে ভাই দিয়ে বলবে খাই, পাই, নাই। প্রাণ দিয়ে বলবে ঋণ, ঘৃণ, বান। ঘৃণ বান বলে দেবে এভাবে। নেক্সট হবে 8 নম্বর শিক্ষকের সাহায্য নিয়ে অথবা অভিধান দেখে নিচের শব্দগুলো সমার্থক শব্দ লিখো। তাহলে দেখতে পাচ্ছি এখানে সমার্থক শব্দ হয়ে যাবে, যেটার একটা নামের অনেকটা নাম থাকে। যেমন দিনমণি, দিনমণিকে আমরা কী বলতে পারি? রবিও বলতে পারি, তপনও হবে বা সূর্য হবে। অনল, অনল হয়ে যাবে আগুন। তারপরে হুতাশন পাবক। পুত্রকে আমরা কী বলতে পারি? ছেলে বলতে পারি, নন্দন দুলাল বলতে পারি। প্রেম হয়ে যাবে ভালোবাসা, প্রীতি মায়া। তাহলে এগুলি হলো সমার্থক শব্দ, যেটা তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও 9 নম্বর এসো নিচের প্রশ্নোত্তরটির মন দিয়ে পড়ি। তাহলে সূর্য কি পশ্চিম দিকে উদিত হয়? তাহলে না। তাহলে এটার আন্ডারে 9 নম্বর আন্ডারে কিছু অ্যাক্টিভিটি দেখে নাও। দেখতে পাচ্ছ নিচে দেওয়া হলো যে হা বাচক বাক্য আর না বাচক বাক্য কি হবে। তাহলে না, এখানে হা বাচক বাক্য আছে, এখানে না বাচক বাক্য তুমি লিখবে। তাহলে হা বাচক বাক্যে দেওয়া আছে যে অমল রেডিও শুনবে, তুমি না বাচকে লিখবে অমল রেডিও শুনবে না। গৌতম বেড়াতে গিয়েছিল, না বাচকে লিখবে গৌতম বেড়াতে যায়নি। প্রীতম প্রতিদিন গান গায়, তারপরে তুমি না বাচকে লিখবে আমি প্রতিদিন গান গাই না। সেলিনা গণিতে 100 পেয়েছিল, সেলিনা গণিতে 100 পায়নি। তারপর এইভাবে নাবাচক শব্দ তুমি লিখে নেবে। নেক্সট 10 নম্বর হলো কবি অতুল প্রসাদ সেন স্বদেশীর বর্ণনা করতে গিয়ে নানা পর্বত নদী ইত্যাদি প্রাকৃতিক সম্পদের বর্ণনা করেছেন। তোমরাও নিজেদের অঞ্চলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং নিজেদের অঞ্চলকে যে খুব ভালোবাসো তা ব্যক্ত করো। তাহলে উত্তর এভাবে লিখবে তোমরা। আমাদের বসবাস করা এই অঞ্চলটির নাম হলো বনরাজ অঞ্চল। এই অঞ্চলটি প্রকৃত অপূর্ব সৌন্দর্যের লীলা নিকেতন। অঞ্চলটির প্রকৃতি অপূর্ব সৌন্দর্যের লীলা নিকেতন। অঞ্চলটির কয়েকটি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো সুন্দরী, বোয়ালি, বনতারাপুর, কচুদরম ইত্যাদি। ইহা অসমের পূর্ব কাছাড়ে অবস্থিত। অঞ্চলটির পাশ দিয়ে প্রবাহিত বরাকের উপনদী সুনাই। অসমে বিখ্যাত ভুবন তীর্থ এই অঞ্চলের অতি সন্নিকটে। প্রকৃত টানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ভুবন মেলায় সময় এই অঞ্চলে ভিড় করেন। ইহার দিকে দিকে পরিপূর্ণ দেবদেবীর মন্দির। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস। সবার সন্নিধ্য এসে ভাব প্রকাশের মাধ্যমে সংস্কৃতির আদান প্রদান এখানে ঘটে চলেছে। এই সুস্থ সংস্কৃতির প্রয়াসই অঞ্চলটির চিরকালের সম্পদ। তাই আমি আমার এই অঞ্চলটিকে খুব ভালোবাসি। তাহলে তোমরা এভাবে লিখতে পারো। তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চল দিয়ে তোমরা লিখতে পারো এভাবে। নেক্সট 11 নম্বর দেখে নাও লাচিত বরফুকন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, কনকলতা বড়ুয়া, মনিরাম দেওয়ান প্রমুখ ব্যক্তি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাদের দেশপ্রেমের সম্পর্কে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করো এবং আন্তর্জাল ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করো। তাহলে তুমি টিকা লিখতে পারো এভাবে। যেমন দেখতে পাচ্ছ লাচিত বরফুকন দিয়ে ছোটো করে এইভাবে টিকা লিখতে পারো। অসমের ইতিহাসে দেশপ্রেমের উদাহরণ হিসাবে যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি লাচিত বরফুকন। তার পিতার নাম
মোমাই তামুলি, তিনি আহোম সরকারের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। লাচিত সাধারণ সৈনিক থেকে নিজ কর্মদক্ষতায় প্রধান সেনাপতির পদে আসীন হয়েছিলেন। তার কর্তব্যবোধ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় 1671 সালে সংগঠিত ইতিহাস প্রসিদ্ধ সরাইঘাটের যুদ্ধ। ছোট করে তোমরা এইভাবে লিখতে পারো। ঝাঁসির রানী লক্ষ্মীবাই দিয়ে বলবে, রানী লক্ষ্মীবাই ভারতবর্ষের দেশপ্রেমের প্রতীক হিসাবে আজও প্রতস্মরণীয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অসীম সাহস ও প্রতিরোধের জন্য তিনি ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। 1857 সালের বিদ্রোহের তিনি ছিলেন এক প্রধান মুখ। তিনি নিজ রাজ্য ঝাঁসির স্বাধীনতা রক্ষার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। নাম্বার 3 হবে ভগৎ সিং। ভগৎ সিং দিয়ে বলতে পারো তোমরা। ভগৎ সিং এক জাট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার পূর্ব থেকে স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিল। তিনি একাধিক বিপ্লবী সংগঠনে সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ক্ষমতায় যে সময় তিনি হিন্দুস্তান রিপাবলিকেশন অ্যাসোসিয়েশনের একজন বড় নেতা মর্যাদা লাভ করেন। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিবাদে তিনি ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্টকে গুলি করে হত্যা করেন এবং বিচারে তার ফাঁসি হয়। তার দেখানো পথে ভারতীয় যুবকরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। নেক্সট দেওয়া হলো মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী দিয়ে তুমি ছোট করে একটা টিকা লিখতে পারো। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যিনি সবচাইতে বেশি অবদান রেখে গেছেন তিনি জাতির জনক মহাত্মা গান্ধী। 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দর নামক স্থানে গান্ধীজির জন্ম। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিস্টারি পড়তে বিলেতে যান এবং পাশ করে এসে আইন ব্যবসা আরম্ভ করেন। এই সময় একটি মামলার ভার নিয়ে তিনি আফ্রিকা যান। সেখানে ভারতীয়র উপর ইংরেজদের নিষ্ঠুর অত্যাচার দেখে তার প্রতিকার কল্পে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। ভারতে ফিরে এসে ইংরেজদের তাড়িয়ে দেশ স্বাধীন করার জন্য অহিংস ও অসহযোগ আন্দোলন আরম্ভ করেন এবং বার কয়েক কারাবরণ করেন। তার অক্লান্ত পরিশ্রম ও আন্দোলনে সারা ভারতবাসী জেগে উঠে ইংরেজরা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়। ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। তারপর নেক্সট হবে 5 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়ে বলবে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একক ও সাংগঠনিক শক্তিতে যিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অবতীর্ণ হয়ে ভারতের স্বাধীনতার সূর্যোদয় দেখিয়েছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বাহুবলের ধারায় ব্রিটিশদের তাড়াবার দৃঢ় সংকল্প নিয়েছিলেন। দেশের মাটিতে সর্বপ্রথম তিনি তুলেছিলেন স্বাধীনতার পতাকা। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রাখলে তিনি ছদ্মবেশে জার্মানিতে পাড়ি দেন। তারপর সেখান থেকে জাপানে এসে উপস্থিত হন। গঠন করেন আজাদ হিন্দ বাহিনী এবং ব্রিটিশদের বিরুদ্ধে সামান্য যুদ্ধে অবতীর্ণ হন। এরকম ত্যাগী, আত্মমর্যাদা সম্পন্ন এবং বিভিন্ন গুণের অধিকারী নেতার আবির্ভাব দেশের ইতিহাসে খুবই কম। নেতাজির দৃঢ়তা, তেজস্বিতা ও প্রবল দেশপ্রেম আজও জাতির অমূল্য সম্পদ। তারপর 6 নম্বর হবে বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক দিয়ে বলবে একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কার, আইনজীবী ও স্বাধীনতা কর্মী ছিলেন। তিনি জাতিতে মারাঠি,
তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো। তিনি হোম রুল আন্দোলনের জনক ছিলেন। তারপর হবে কনকলতা বড়ুয়া। কনকলতা বড়ুয়া, তুমি দিয়ে টিকা লিখবে। কনকলতা বড়ুয়া ভারতের স্বাধীনতা আন্দোলনে অসমের একজন সংগ্রামী মহিলা ছিলেন। স্বাধীনতা আন্দোলনে গ্রহপুরের পশ্চিম দিকে অবস্থিত থানা অভিমুখে অগ্রসর হওয়ার মৃত্যুবাহিনীর সদস্যের সম্মুখে ছিলেন কনকলতা। থানার সম্মুখে এসে থানার সমাবেশ করার চেষ্টা করার অন্যান্য স্বাধীনতা সংগ্রামীর সাথে পুলিশদের টানা যুদ্ধ বাধে। এমন সময় কনকলতা নিজের দাবির সাব্যস্ত করার চেষ্টা করলে পুলিশ কনকলতার বুক লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। তারপর 8 নম্বর হবে মনিরাম দেওয়ান। 19 শতকের অসমের একজন দেশপ্রেমিক ব্যক্তি। তিনি অসমের সর্বপ্রথম চা বাগান স্থাপন করেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের কল্পনার জন্য 1857 সালে ব্রিটিশ সরকার তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু দেয়। তো এইভাবে তোমরা 8টি লিখে নেবে এভাবে টিকাগুলি। তারপর নেক্সট 30 নম্বর দেওয়া হলো যে অসম তথা ভারতের কয়েকজন বীরাঙ্গনার নাম এবং ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো। তাহলে আমি তো একটু আগেই বলে দিলাম, বীরাঙ্গনাদের নাম লিখবে, তুমি এভাবে ছবি তোমরা কালেক্ট করে নেবে, ঠিক আছে। নেক্সট হবে দেশপ্রেমমূলক কবিতা ও গান সংগ্রহ করো এবং একটি হাতে লেখা সংকলন প্রস্তুত করো। তাহলে তোমরা এটা নিজেই লিখে নেবে। তাহলে চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে